বিএনপি সরকারের হানিমুন পিরিয়ড শেষ, মানে জিতার পরে তো একটা পিরিয়ড থাকে না যে বিয়ে করার পরে যেমন হানিমুন পিরিয়ড, খুব মজা ভাল লাগতেছে। তো বিএনপি সরকার গঠনের পরে যেই ভালো লাগা মজা লাগা সেই হানিমুন পিরিয়ড কিন্তু কালকের মধ্যে দিয়ে এন্ড হয়ে গেছে। এখন থেকে আপনারা কিন্তু সকাল বিকাল ভাই আন্দোলন সামলাইতে হবে। সবার মাথা মুথা পাগল হয়ে গেছে, ছাত্রলীগ নেতারা হুমকি দামকি দেওয়া শুরু করে দিছে। তো সামনের আন্দোলন সংগ্রাম কিভাবে থামাবেন? যেভাবে আপনার লোকরা চাঁদাবাজি, দুর্নীতি, প্রশাসন দখল, জবরদখল করছে, এগুলো তো ভাই সামলাইতে গেলে মানুষ আন্দোলন করবেই। তখন তো ভাই কেমনে সামলাবেন আমরা আপনাদেরকে দেখব। আপনাদের যেই ঘাড় মোটা এবং হাত মোটা হয়েছে, আপনারা যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর হামলা করেছেন, ডাকসু নেতাদের উপর হামলা করেছেন, তো সেগুলো সামনের দিনে কিভাবে সামলাবেন সেগুলো আমরা দেখবো আপনাদেরকে। শেখ হাসিনার পক্ষে স্লোগান হইতো যে যোগ্য কন্যা যোগ্য নেত্রী, মানে শেখ হাসিনা ছাত্রলীগের জন্য স্লোগান দিত, কিন্তু ক্যাম্পাসে শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হয় নাই। আমাদের আজকের এই আয়োজনটি 15 জুলাইকে কেন্দ্র করে করা হয়েছে, কারণ 2024 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালায়, এবং সেই হামলায় আমাদের অনেক নারী সহযোদ্ধা, আমাদের ছাত্র সহযোদ্ধা, যারা দীর্ঘদিন ক্যাম্পাসে আন্দোলন করে যাচ্ছিল, একটি শান্তিপূর্ণ আন্দোলন ন্যায্য দাবির প্রেক্ষিতে, সেই আন্দোলনে ছাত্রলীগ হামলা চালায়, এবং সেই হামলার ছবি ভিডিও সারা দেশের মানুষের নজর কাড়ে। এবং আমি মনে করি যে এই হামলার যে প্রতিরোধ, এবং তার আগের রাতে 14 জুলাই যে ছাত্রীরা নেমে আসে, সারা ক্যাম্পাসে ছাত্ররা নেমে আসে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে, এই মোমেন্টামগুলো হচ্ছে 24-এর যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটিকে কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থান বা বিপ্লবের দিকে রূপান্তর করে। তো এই জন্য এই টার্নিং পয়েন্টটা আমাদের হিস্ট্রিক্যালি খুবই গুরুত্বপূর্ণ। সেই সময়ে আমার কিছু দায়িত্ব পালনের সৌভাগ্য হয়। 14 জুলাই রাতে যখন দেখি যে মহসিন হল বা সূর্যসেন হলের একটা ছোট ভিডিও আমাদের সামনে আসে, সেখানে ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটা পুরো হলের স্টুডেন্টরা লাইট বন্ধ করে বা এরকম একটা সিনে বলছে। তো তখন আমরা চানকারপোলে স্বপ্নের একটা বিল্ডিং আছে, সেখানে আমরা থাকতাম ম্যাচে, তো সেখানে ছিলাম। সেখানে এটা দেখে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার, যারা ছিলাম তাদের মধ্যে এরকম আলোচনা হয়েছে যে মানে জেনারেল স্টুডেন্টরা রাজনৈতিক স্লোগানে ইনক্লুড হয়ে যাচ্ছে। এর এক পর্যন্ত সরাসরি আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করার স্লোগান স্টুডেন্টরা দিতে চায় নাই, সাধারণ শিক্ষার্থীরা। এবং যখন সেদিন 14 জুলাই রাতে এই স্লোগানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, তখন সেখানে আমরা শেখ হাসিনাকে আরও প্রশ্ন করার জন্য আমরা বলি যে শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার করতে হবে। তো এটা বলার উদ্দেশ্যটা কি? এটা বলার উদ্দেশ্য ছিল যে সাধারণ শিক্ষার্থীরা যাতে এটা বলতে আরও বেশি সাহস পায়। মানে এর এক পর্যন্ত শেখ হাসিনার নাম ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন স্লোগান হয় না শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার পক্ষে স্লোগান হইতো যে যোগ্য কন্যা যোগ্য নেত্রী, মানে শেখ হাসিনা ছাত্রলীগের জন্য স্লোগান দিত, কিন্তু ক্যাম্পাসে শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হয় নাই। তো সেই দিন আমরা 14 জুলাই রাতে আমরা নানা স্লোগানের মাঝে আরেকটা স্লোগান আমরা এন্টার করাই যে শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার করতে হবে। এটা বলার পরে দেখলাম যে সাধারণ শিক্ষার্থী এটা তো এঙ্গেজ হচ্ছে। পরবর্তীতে 15 জুলাই যখন আমরা কর্মসূচি ঘোষণা করি, আমরা দেখি যে একই সাথে ছাত্রলীগ, আমরা 12টায় কর্মসূচি ঘোষণা করি, তারা দুপুর 2টায় কর্মসূচি ঘোষণা করে। এবং আমাদের কাছে মোটামুটি স্পষ্ট ছিল এর আগ পর্যন্ত আমরা যেই প্লেসে কর্মসূচি দিতাম ছাত্রলীগ একই প্লেসে কর্মসূচি দেয় নাই। 15 জুলাই সে একই প্লেসে কর্মসূচি দেয়, এবং আপনারা তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল একটা হায়নার মতো জানোয়ার, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত। সে সেদিন খুবই মানে পাগলেটে গেছে যে এত স্টুডেন্ট ওদের বিরুদ্ধে সবাই নেমে গেছে, ওদের তো আর ক্ষমতার মস্ততে থাকা হবে না। এবং আমরা দেখলাম যে সে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করছে সেদিন রাতে, এবং মোটামুটি বোঝা যাচ্ছিল যে 15 জুলাই তারা যে কোনো কিছু করতে পারে। ইতিমধ্যে আমরা দেখলাম যে আপনার তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেও হুমকি ধামকি শুরু কথা বলছে, কিন্তু সেই সময়ে যদি আমরা মাঠ ছেড়ে দেই তাহলে আমাদের আন্দোলন সফল হবে না, এটা সবাই আমরা জানতাম। তো আমরা খুবই দৃঢ় মনোভাব নিয়ে আমরা মাঠে ছিলাম। 15 জুলাই প্রথম যে মারামারিটা হয় সেটা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় 71 হলের সামনে
সেদিন আমাদের কাছে খবর আসে, আপনারা হয়তো অনেকেই জানবেন, সেদিন আমাদের কাছে খবর আসে যে হলের মধ্যে শিক্ষার্থীদের আটকে রাখা হয়েছে এবং ছাত্রলীগ তাদেরকে প্রোগ্রাম আসতে দিচ্ছে না। পরবর্তীতে হল পাড়াতে ওই সময় লিড দিচ্ছিলেন মাহিন সরকার, আমি মাহিন সরকার, আমরা অন্তত 200 শিক্ষার্থী নিয়ে টিসিতে প্রোগ্রামটা ছিল, সেখান থেকে আমরা বিজয় একাত্তর হলের দিকে রওনা হই। সেখানে হল পাড়ার হলগুলোতে একে একে মুজিব হল, তারপরে জিয়া হল, পরবর্তীতে আমরা সেখান থেকে আসি যে একাত্তর হলের সামনে। আসার পরে সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর প্রথমে আমাদের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে। যখন আমাদের থেকে মাইক কেড়ে না নিতে পারে, আমরা তখন স্লোগান দিই যে বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। তো সেদিন আমাদের মধ্যে এই ধরনের একটা মনোভাব ছিল, যদি আমাদের সামনে বাধা আসে আমরা এখানে লড়াই হবে এবং আমরা ইনশাল্লাহ জিতব। তো পরবর্তীতে ছাত্রলীগ উপর থেকে ইট পাটকেল নিক্ষেপ করে আমাদের উপর, আমরা এই যে 200-র মতো ছিলাম, এবং আমাদেরকে লাঠি সুটা নিয়ে ভিতর থেকে প্রস্তুতি নিয়ে, যেহেতু আমি তো বললাম যে ওদের আগে থেকে মেন্টাল প্রিপারেশন ছিল, এসে আমাদের উপর হামলে পড়ে এবং অতর্কিতভাবে আমাদের একটা ভাইয়ের, আমার স্পটে আমার মনে আছে, উপর থেকে একটা মদের বোতল মারে, এটা দিয়ে তার হাতটা অনেক উপর থেকে মারে, হাতটা পুরো মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা হয় বা ভেঙে যায়, কারণ ওই সিচুয়েশনে দেখার সুযোগ ছিল না। পরবর্তীতে আরেকটা ইট পড়ে আরেকজনের কানের মধ্যে, পুরা কান ছিলে দিক দিয়ে রক্ত পড়ছিল। এভাবে একের পর এক আহত হচ্ছিল বিজয় একাত্তর হলের সামনে। এবং তখন আমার নিজের মনে আছে, আমি যেহেতু একদমই ফ্রন্টলাইনে ছিলাম, আমাকে টার্গেট করে ওদের অন্তত 30 জন আমাকে অ্যাটাক করার জন্য দৌড় দেয়। পরবর্তীতে সেখান থেকে আমার দৌড়ে আসে ছাড়া আমার কাছে উপায় ছিল না। আমি দৌড়ে জসিমউদ্দিন হলের ভিতরে প্রবেশ করি, দেখি যে জসিমউদ্দিন হলের উপরে সেখানে অনেকগুলো ছাত্রলীগ ওরা নিচে নামতেছে। সেই সিচুয়েশনে মানে কোন দিকে যাব কোনো বুঝতে পারছিলাম না। পরে দেয়াল টপকে অপর পাশে লাফ দিলাম। আল্লাহর রহমতে হয়তো সেদিন সফল হয়েছি। সেদিন এমন পরিস্থিতি ছিল, যদি ওই দেওয়াল টপকাতে না পারতাম হয়তো সেখানে তারা আমাকে মেরেও ফেলতে পারতো, এত পরিমাণ হিংস্র অবস্থায় ছিল তারা, আমাকে একা পেয়েছিল। পরে আমি সেই দেয়াল টপকে সাথে সাথে ফোন দেই মাটিতে থাকা অবস্থায় আসিফ মাহমুদকে। আপনারা জানবেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি জুলাই অভ্যুত্থানে খুবই দৃঢ়চেতা মনোভাব দেখিয়েছেন এবং একজন আপসহীন, আমি বলবো যে একজন আপসহীন লিডার হিসেবে সে জুলাইয়ে আবির্ভূত হয়েছিলেন। এবং সেই সময়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ ডিসিশনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ রোল প্লে করেন এবং তিনি অনেক জায়গার মধ্যে খুবই দৃঢ় চেতা থাকার কারণে আমরা দেখেছি যে অনেকগুলো সিদ্ধান্ত আমাদের সে সময় নিতে সহজ হয়েছে। তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনাকে আমি ফোন দিলাম যে ভাই আমাদেরকে তো মেরেছে, আমরা এইখান থেকে সরে আসতে বাধ্য হয়েছি। উনি বললো যে তুই 10 মিনিট ধরে রাখ সেখানে, আমরা আসতেছি। তো আমি এদিক দিয়ে ঘুরে আবার বিজয় একাত্তর হলে আমাদের সাথে যারা ছিল ওদেরকে নিয়ে এই একাত্তর হল ছাত্রলীগ বা হলপাড়ার ছাত্রলীগের সাথে আমরা ফাইট করতেছিলাম। ওরা আমাদেরকে মানে কাইন্ড অফ ধাও পাল্টা দাও আপনারা দেখেছেন। পরবর্তীতে এই যে টিএসসিতে যে যারা আন্দোলনরত ছিলেন তারা সবাই আসে যে এইখানে ছাত্রলীগের প্রতিহত করার জন্য, ছাত্রলীগের প্রতিরোধ করার জন্য। তো একে একে আপনারা জানবেন যে পরবর্তীতে ছাত্রলীগ যখন আমাদের সাথে পারে নাই, তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর হামলে পড়ে এবং আমাদের সহযোদ্ধা নারী বোনদেরকে আহত করে। এবং করার পর আমরা যখন দেখেছি যে ক্যাম্পাসে আমাদের নারীদেরকে এভাবে মেরেছে এবং শেষ পর্যন্ত আসলে আমরা সেই প্রতিরোধ ধরে রাখতে পারিনি, কারণ আমরা এই বিষয়ে আমাদের মেন্টাল প্রিপারেশন ছিল না বা আমাদের পূর্ববর্তী কোনো প্রিপারেশন ছিল না। পরবর্তীতে আমরা এখান থেকে আমাদেরকে আসলে সত্যি বলতে গেলে খুবই লজ্জা নিয়ে এই ক্যাম্পাস ছাড়তে হয়।